তারা নিশ্চয়ই এনসিপিকে ওন করার জন্য আসবে না। তারা সাময়িক সময়ের জন্য পিঠ বাঁচানোর জন্য আসবে। আবার যখন তাদের দল আবার ফাংশন করবে, রান করবে, তখন আবার তাদের বুকেই তারা লাথি মেরে আবার তাদের দলে বা ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। তা আমি মনে করি এই ধরনের কাজ যদি করে সেক্ষেত্রে তারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবে এবং এটিকে আমি ভালোভাবে দেখছি না। এটা একটি ষড়যন্ত্র হতে পারে রাজনীতি নিয়ে আগামীতে। সবসময় এই নিউজ পোর্টালে বা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেন যে এক ঝাঁক নতুন সদস্য যুক্ত হয়েছেন, আবার বিভিন্ন পদে যারা আছেন যার থেকে তারা পদায়িত হয়েছেন বিগত দিনে তারা পদত্যাগ করছেন। এটা রাজনীতিতে আসা যাওয়া একটা চিরাচরিত নিয়ম। তবে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তারা তাদের কেন্দ্রীয় কার্যালয় বা বিভিন্ন জেলা উপজেলা কার্যালয় সেখানে ভিজিট করতে পারেন। তাদের উপস্থিতির সংখ্যাটা কেমন, উপচে পড়া ভিড় না গতানুগতিকভাবে আর পাঁচটা দল যেভাবে সেভাবেই, সেটা আপনারা দেখতে পারেন। আমার কখনো যাওয়া হয়নি, তো সেক্ষেত্রে এই মুহূর্তে বলতে পারছি না। তবে যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছিলেন কিছু নারী নেত্রী, এই বিষয়টা আমার কাছে খুব মুগ্ধ করেছিল এনসিপির। সেটা হচ্ছে নির্বাচনের আগে তারা বিভিন্ন সভা সমাবেশে নারী নেত্রীদের সম্মুখ সারিতে রাখত এবং তাদেরকে দিয়ে নানা ধরনের ক্যাম্পেইন করা, কার্যক্রম করা পরিচালিত করত। কিন্তু নির্বাচনের পরপর আমি আর সেই ধারাবাহিকতাটা দেখিনি এবং নির্বাচনকে কেন্দ্র করে, বিশেষ করে জোটে যাওয়াকে কেন্দ্র করে অনেক রাজপথে যারা ত্যাগী ছিল বা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে এমন মনোভাব ছিল, এমন অনেক নারী নেত্রীকে সেখান থেকে পদত্যাগ করতে দেখেছি। দেখুন, একেবারেই খোদ নাহিদ, সে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সম্মুখ সারি নেতা ছিলেন। তার মুখে আসলে আওয়ামী লীগকে এইভাবে লিবারেল করার বিষয়ে বা তাকে এইভাবে করে ফ্লোর দেওয়ার বিষয়ে কথা বলাটা, এটা মানুষ মেনে নিতে পারে না, এটা মেনে নিবে না সাধারণ মানুষ। কারণ দীর্ঘদিন যাবৎ দেখা হয়েছে আওয়ামী অ্যান্টি পলিটিক্সে তারা ইনভলভ ছিল। হঠাৎ করে কি কারণে বা কি সমঝোতার কারণে তারা হঠাৎ করে লিবারেল হয়ে গেছে বা তাদেরকে ফ্লোর দিতে চাচ্ছে আমি জানি না। তবে এটি আসলে সাধারণ মানুষ, অন্যান্য রাজনৈতিক দলে এটা নিয়ে গুঞ্জন চলছে যে এখানে কোনো সমঝোতা হয়েছে কিনা, এটি একটি খতিয়ে দেখার বিষয়। আসলে সাধারণ মানুষ কি যাবে, যারা নেতাকর্মী রয়েছে এনসিপির রাজনীতিতে যাবে কিনা? এখন আসলে মানুষ কি চায়? প্রোটেকশন চায়। যদি এনসিপি সাধারণ মানুষকে সে প্রোটেক্টটা করতে পারে দেন অবশ্যই যাবে। আর যদি তারা সেটাতে ব্যর্থ হয়, অর্থাৎ সামাজিক, আর্থিক, ধর্মীয় সকল বিষয় যদি তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেটা এনশিওর করতে পারে যে সুস্থ ধারার রাজনীতি এখানে চর্চা হয়, তাহলে অবশ্যই সেখানে আকৃষ্ট হবে। আর যদি সেটাই ব্যর্থ হয় তাহলে তো যেভাবে করে ধারাবাহিকভাবে পদত্যাগের পত্র জমা হচ্ছে জেলা উপজেলা কেন্দ্রে, সেটা চলমান থাকবে। আপনার কাছে কি মনে হয় সাধারণ মানুষ যারা বা নেতাকর্মী যারা থাকবে এনসিপিতে তাদের কি নিরাপত্তা দিতে পারবেন? এখন তারা তো বিরোধী দলের অবস্থায় আছেন এবং তাদের 6টা সিট নিয়ে তারা সংসদে ভয়েস রেজ করছেন। আবার আমরা যতটুকু দেখেছি যে আমির হামজার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এখন একজন সংসদ সদস্য বিরুদ্ধে যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয় বা সে যদি সেই রকম কার্যক্রম করে, তাহলে এমপি নিজেকে কিংবা ওই জোট নিজেকে তো সেভ করতে পারছে না। সেক্ষেত্রে সাধারণ মানুষকে কিভাবে সেভ করবে? আর যদি সে সত্যিকারই সেটা অপরাধ হয়ে থাকে, অপরাধ করে থাকে, তাহলে নিশ্চয়ই তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সে যত বড়ই নেতা হোক না কেন বা যত বড়ই পদে পদায়িত হোক না কেন, এমপি হওয়া তো বড় কথা না, সে অপরাধী কিনা সেটাই বড় কথা। যদি সেটা হয়ে থাকে আইনের নিয়ম অনুযায়ী তারা আইন পরিচালিত হবে। তবে যদি এমন হয় যে বিরোধী দলে যারা ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তারা অ্যারেস্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ তো সেখানে নিজেকে নিরাপদ মনে করবেন, এটাই স্বাভাবিক। দীর্ঘ 17 বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আপনাদের মতো যারা জার্নালিস্ট ছিলেন, সাহসী জার্নালিস্ট, আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন। আজকে আমরা একজন ফাতিমা তাসনিম, একজন ভিপি নুরুল হক নূর, একজন রাশেদ খান, একজন ধরেন নাহিদ ইসলাম তৈরি করার পিছনে আপনাদের অনেক অবদান রয়েছে। তো এখন এই 17 বছর পর, এই আন্দোলন সংগ্রামের পর, এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো 2026-এ,
সেখানে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি। যেমন কিছু কিছু জায়গায় গুঞ্জন শুনেছি এবং স্পষ্টভাবে নীলুফা মনি আপা বলেছে যে তারা জামাতকে বিভিন্ন জায়গায় স্যাক্রিফাইস করেছে, তার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু সেখানে ফলাফলে এখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা 1/3 সরকার গঠন করেছে, সংসদে তারা সেভাবে করে সাজিয়েছে। এখন সংসদে যেভাবে হচ্ছে আমি দেখেছি, যেটা আমার পার্সোনাল পারসেপশন, সেটা হচ্ছে সেখানে জামাত মোটামুটি বিরোধী দলের ভূমিকা পালন করছে, কিন্তু বেশি ভয়েস রেস করছে এনসিপি। তো সেই জায়গাটা আমার কাছে স্পষ্ট হয়েছে, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু সত্যি কথা বলতে আমরা কাঙ্ক্ষিত সেই সংসদ পাইনি, যেটা আমাদের জুলাই যোদ্ধা সহ যারা সাধারণ যারা মানুষ আশা করেছিল যে একটি কাঙ্ক্ষিত সংসদ হবে, সংসদ অধিবেশন হবে, সেখানে মানুষ অধীর আগ্রহে অধিবেশনগুলো যখন শুরু হবে তারা শুনবে, কিন্তু সেটা আসলে হয়নি। কেন হয়নি? যেমন আগে এমন একটা কথা ছিল, তাদের সংরক্ষিত আসনের বা পরবর্তীতে সরাসরি মনোনয়ন পেয়ে মমতাজ বলেছিলেন যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিছে, বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ, এমন করে তারা প্রচারণা করেছিল। ঠিক তেমনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ আপা বলছে যে জ্বালানির কোনো সংকট নেই, আমরা আমাদের সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে, ইতিহাসের সর্বোচ্চ। অথচ পাম্পে 1 দিন 1.5 দিন 3 দিন মানুষে বিছানাপত্র, তারপরে হচ্ছে মশারি টানিয়ে তারা ঘুমিয়ে আছে। তাহলে সংসদের মধ্যে জ্বালানির সমস্যা নেই, সমস্যা জ্বালানি হচ্ছে সংসদের বাহিরে। তাহলে বাইরের এক চিত্র আর ভিতরের আর এক চিত্র। তার মানে কি, সেই আগের বয়ান এখনও সংসদে চলছে। আগে গান শুনিয়েছে, এখন কবিতা শোনাচ্ছে। আসলে প্রতিটা সেকেন্ডে একটা টাকা কাটে বক্তব্য দেওয়ার সময়, এটা জনগণের টাকা, কারো বাপের টাকা না। তো সেক্ষেত্রে এই যে সাধারণ মানুষের টাকা খরচ করে তারা কবিতা শোনাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে আবার স্পিকার, ডেপুটি স্পিকার আবার তারা হচ্ছে মনোমুগ্ধ হয়ে শুনছে যে আমরা ভেবেছিলাম কবিতার নাম হবে মাধবী। তো এরকম কবিতা জানতে চাইলে, শুনতে চাইলে আমরা শোনাতে ইচ্ছুক, কিন্তু দয়া করে আসলে সংসদের ভিতরে মানুষের টাকা খরচ করে, জনগণের টাকা অপচয় করে আপনারা দয়া করে গান, কবিতা এগুলো থেকে বিরত থাক। কাছে মনে হচ্ছে যে দেখেন, হরমুজ প্রণালীতে যখন জাহাজগুলো ভিড়তে পারেনি বা বের হতে পারেনি, তখন এটা সংকট ছিল বিশ্ববাজার, এটা বৈশ্বিক সমস্যা, গ্লোবালাইজেশন প্রবলেম যেটা। তো সেই জায়গা থেকে তখন যদি দাম বাড়াতো হতো 2 টাকা 3 টাকা, মানুষ মেনে নিত যে না এটা বৈশ্বিক সমস্যা। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে কখনই তারা এইটা স্বীকার করেনি যে সেই সমস্যা চলছে, বরং তারা বলছে যে না সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই, তারা ভর্তুকি দিচ্ছে কিংবা তারা তেলের দাম বাড়ায়নি, ঠিক আছে। কিন্তু যখন খুলে দিল, তারপর থেকে তারা একটা সিন্ডিকেট তৈরি করে তারা তেলের দাম বাড়ালো 1 লাফে 20 টাকা, 15 টাকা, 22 টাকা। এটা আমার কাছে কোনো যুক্তিযুক্ত মনে হয়নি। এর পাশাপাশি হচ্ছে যে অকটেনটা তো আমাদের দেশেই উৎপাদন হচ্ছে এবং ডিপো উপচে পড়ছে। আপনারা এই যে যায় দিন যুগান্তর